স্বৈরতান্ত্রিক শাসন, তার অবসান। স্বৈরতান্ত্রিক শাসনের অনেকগুলো অনুষঙ্গ ছিল। এই যে মানুষকে গুম করে ফেলতো, বিচার ব্যবস্থাকে কলুষিত করে ফেলেছিল, পুলিশকে একটা অত্যাচারের হাতিয়ার হিসেবে গড়ে তুলেছিল। এইটা ছিল স্বৈরতান্ত্রিক শাসনের অন্যতম একটা অনুষঙ্গ, একটা নাও, এই অনেকগুলো অনুষঙ্গ। সো এইটার একটা অবসান চেয়েছে, এটার অবসান একটা আকাঙ্ক্ষার একটা দিক ছিল। দ্বিতীয় দিকটা ছিল যে 15 বছর যদি ধরি, সেই সময়কালে আমরা সেই অর্থে মানুষ যে গণতান্ত্রিক চর্চার একটা অন্যতম দিক হচ্ছে যে ভোটের বিষয়, নির্বাচন অনেকটা অনুপস্থিত হয়ে গেছিল। নির্বাচন যেটা করে, যে নির্বাচনের মাধ্যমে এক ধরনের গণতান্ত্রিক প্রতিযোগিতার বিষয়টা স্থাপিত হয়। এটার মধ্যে অনেক ঘাটতি আছে বটে, তারপরেও এটা এক ধরনের রাজনৈতিক নবায়নের অন্যতম একটা মাধ্যম হিসাবে। সো একটা গ্রহণযোগ্য, বিশ্বাসযোগ্য নির্বাচনী প্রক্রিয়ায় ফিরে আসা, এটাও ছিল অভ্যুত্থানের অন্যতম একটা আকাঙ্ক্ষা। 3 নম্বর আকাঙ্ক্ষা ছিল আরেকটু বৃহত্তর। এই যে বৈষম্য বিরোধী একটা শব্দ উচ্চারিত হলো না, তার মানে হচ্ছে আমরা একটা ন্যায়ভিত্তিক সমাজ ও অর্থনীতি প্রতিষ্ঠা করা। সো আমি যদি 3টি বড় মোটা দাগের 3টি লক্ষ্য বলি, প্রথমটি হচ্ছে স্বৈরতান্ত্রিক শাসনের যে অনুষঙ্গ সেগুলোর অবসান। দ্বিতীয় হচ্ছে আমাদের গণতান্ত্রিক চর্চার পুনর্বাসন এবং তার মাধ্যমে নির্বাচন হচ্ছে অন্যতম একটা দিক, সেটা জাতীয় পর্যায়ে এবং স্থানীয় পর্যায়ে, 2 পর্যায়ে। এবং তৃতীয় হচ্ছে একটা ন্যায় ভিত্তিক, এই যে বৈষম্য বিষয়গুলোকে মাথায় রেখে একটা ন্যায়ভিত্তিক সমাজ ও অর্থনীতি, যেখানে বৃহত্তর চাহিদাগুলো পূরণ করতে পারবে, যেমন কর্মসংস্থান তৈরি হবে। আমাদের পিছিয়ে পড়া জনগোষ্ঠী, এই যে কৃষক, শ্রমিক এবং যারা সৎভাবে উদ্যোক্তা শ্রেণী আছে না, তাদের পরিশ্রমের ফসলগুলো তাদের নিজেদের এবং পরিবারের উন্নতির জন্য ব্যবহার করতে পারবে। এগুলো ছিল গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা। এখন এই যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা হয়েছে 1 বছর ধরে, আকাঙ্ক্ষা আরও একটা ছিল। 3টা বললাম তো, আরও একটা চতুর্থ একটা আকাঙ্ক্ষাও এখানে প্রতিষ্ঠা করা দরকার। সেটা হচ্ছে যে অবশ্যই যারা এই যে স্বৈরতান্ত্রিক শাসন যে সময়কালটা ছিল, সেই রাজনৈতিক নেতৃত্ব এবং তাদের সমর্থক গোষ্ঠীর সুষ্ঠু বিচারও কিন্তু একটা অন্যতম বিষয় ছিল। কারণ তারা তো এক অর্থে এই যে 1,500-এর মতো নিরীহ প্রাণকে যে কেড়ে নিয়েছিল, তার অবশ্যই একটা সুষ্ঠু বিচার অত্যন্ত প্রয়োজন। মানে তার মাধ্যমে যেটা হবে যে এই যে আমরা ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলি, এটাই হবে জবাবদিহিতার অন্যতম একটা দিক। এগুলো ছিল গণমাধ্যমের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা। এবং এগুলো করলে, বিশেষ করে এই যে শেষে যেটা বললাম, বিচার প্রক্রিয়া বলি আর এই ন্যায় ভিত্তিক সমাজ অর্থনীতির বিষয় বলি, এখানে আরেকটা বড় বিষয় ছিল যে জাতীয় ঐক্যটা যেন আরও সংহত করা যায়। কারণ এগুলো সবাই করতে হলে কোনো একক গোষ্ঠী তো করতে পারবে না। তো এখানে এগুলো ছিল আকাঙ্ক্ষা, এবং মানুষ কিন্তু এই আকাঙ্ক্ষা উচ্চারণও করেছে, আবার আকাঙ্ক্ষা অর্জনের জন্য ভেতরে ভেতরে বিশাল একটা তাগাদা, চাহিদা এবং সেই অর্থে তাদের একটা দৃঢ় মনোবল কিন্তু আছে যে এগুলো অর্জন করতেই হবে। অ্যাকচুয়ালি 1 বছরের মাথায় কেমন দেখছি আমরা, বহু ধরনের উদ্যোগ হয়েছে। আমরা তো দেখেছি যে ইন্টারিম গভর্নমেন্ট সংস্কার কমিশন অনেকগুলো করেছেন, বহু কিছু করে নানা ধরনের উদ্যোগ নিয়েছেন। কিন্তু আমরা যখন এই মূল্যায়ন করব, তখন উদ্যোগ কী নিয়েছে সেটা মুখ্য বিষয় নয়। মুখ্য বিষয় হচ্ছে সেই উদ্যোগের ফলাফলটা কী। ফলাফলের খাতাটা এখন দেখতে হবে। এতদিন আমরা উদ্যোগ কী নেওয়া হয়েছে, ওগুলো ভালো না খারাপ ইত্যাদি নিয়ে আলোচনা হচ্ছিল। আজকের আলোচনা হতে হবে ফলাফলের আলোচনা, পাওনার হিসাব সেই অর্থে। তো সেখানে কিন্তু বেশ অনেক প্রশ্নবোধক এবং কিছুটা
বলা যায় যে আমরা যদি সঠিকভাবে মূল্যায়ন করি তাহলে অনেকগুলো ঘাটতি এখন পড়ছে। এটা এখন 1 বছরের মাথায় আরও সময় লাগবে এসব বলার সুযোগটা আস্তে আস্তে কমে আসতেছে। অ্যাকচুয়ালি 1 বছর একটা বড় ধরনের সময়কাল, কিন্তু একটা জাতির জীবনে বিশেষ করে যেই সময়টায় 1 বছরে 3 বছরের কাজ করার মতো মানসিক শক্তি থাকার কথা এবং জনচাহিদাও কিন্তু ওইটাই। সো এইখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমটা যদি ধরি, এই যে স্বৈরতন্ত্রের শাসনের অনুষঙ্গ যেগুলো বলি, একটা ছিল অত্যাচার, আরেকটা হচ্ছে যে হয়রানি। আমরা দেখছি যে সেই গায়েবী মামলার সংস্কৃতির কিন্তু কোনো অবসান হয়নি, নতুন করে আবার এগুলো মাথাচাড়া দিয়ে উঠেছে। আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ অনেকাংশে নিষ্ক্রিয় এবং অনেক জায়গায় আবার অতি সক্রিয়, এগুলো দেখা যাচ্ছে। চতুর্থ আকাঙ্ক্ষা ছিল যে যে পরাজিত যে শক্তিগুলো, বিশেষ করে স্বৈরতান্ত্রিক যেই পতিত সরকার এবং তার সমর্থক ছিল, তারা কিন্তু এখনও টোটালি অনুশোচনাহীন একটা, তাদের যে কৃতকর্ম, এই যে মানুষ মেরে ফেলা ইত্যাদি, তার ব্যাপারে তাদের কোনো অনুশোচনার দেখিনি। তারা কিন্তু আবার নানামুখী অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রচেষ্টাও অব্যাহত আছে। সেই বিষয়গুলোকে কার্যকরভাবে মোকাবেলা করা, এটাও একটা বিষয়, এবং এটা করতে গেলে ওই জাতীয় ঐক্যর বিষয়টাকে আরও সংহত করা, এটা কিন্তু খুব, মানে আমি যদি এই ধরনের, আমরা চিহ্নিত একটা গোষ্ঠী আছে, তারা দেশকে অস্থিতিশীল করতে চায়, সেটা যদি আমি মোকাবেলা করতে চাই তাহলে আমার প্রয়োজন কি? আমি তো শুধুমাত্র পুলিশ বাহিনীর উপর তো এটা করতে পারবো না, এটা জাতীয় ঐক্যের মাধ্যমে। ওই জাতীয় ঐক্য সংহত করার জায়গায় কিন্তু অনেক ঘাটতি দেখা যাচ্ছে। এখানে বিভাজন যেই বিষয়গুলো, সেগুলোই কিন্তু আরও মাথাচাড়া দিয়ে আছে, এবং আমাদের নিজেদের কর্মকাণ্ডের মাধ্যমে কিন্তু যেমন আমি ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই, কিন্তু ওই প্রতিশোধ স্পৃহা দিয়ে ন্যায় বিচার তো প্রতিষ্ঠা করা সম্ভব নয়, তাই না? আমি ওখানে এই জায়গায় এই জাতীয় ঐক্যের বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, এটাকে একটা করা দরকার। এখানে একটা বিষয় হচ্ছে যে এই যে আপনি যেটা বললেন না, এখন নির্বাচন বনাম সংস্কার, এটা কিন্তু একটা গ্রহণযোগ্য একটা চয়েস নয়। আমাদের তো নির্বাচনও দরকার, সংস্কারও দরকার, বিচার সবই দরকার, তাই না? এখন সংস্কারের যে শব্দটা, এটা বহুল প্রচলিত শব্দ হয়েছে। এইখানে দেখা যাচ্ছে যে আসলে কি হচ্ছে, সংস্কারের তো অন্যতম একটা বিষয় ছিল যে স্বৈরতান্ত্রিক শাসনের অনুষঙ্গগুলোকে ঠিক করা। সংস্কার তো সেদিকে নজরই দেয়নি। সংস্কারের একমুখী একটা নজর পড়েছে মূলত সাংবিধানিক কিছু পরিবর্তন। সংস্কার কিন্তু একটা বৃহত্তর, এই যে বিচার ব্যবস্থা বলে, পুলিশ এবং আমলাতন্ত্র ইত্যাদি, এই বিষয়গুলোকে সংস্কার আলোচনার মধ্যেই আনা যায়নি, সরকার আনেনি, এবং এই যে এগুলো উঠে নাই এবং উঠার কোনো লক্ষণও নাই অ্যাকচুয়ালি। এবং আমরা যে স্বাস্থ্য, শিক্ষা, নারী কমিশন, স্থানীয় সরকার, এগুলো কিন্তু আলোচনার কাছেও নেই। সো ঐক্যমতের যে একটা প্রক্রিয়া, সেটা এক ধরনের কাগুজে প্রক্রিয়ায় পরিণত হয়েছে। এবং যেটা আপনি বললেন যে অন্যরা সংস্কার চায়, কিন্তু এখানে আবার ওই রাজনৈতিক বিতর্ক উঠেছে, এটা কি আসলেই সংস্কার চাচ্ছে নাকি নির্বাচন পিছাতে চাচ্ছে, এই বিতর্কটা হচ্ছে। কারণ সংস্কার চাওয়া নিয়ে তো কোনো কারো দ্বিমত নেই, কিন্তু সংস্কার করতে পারার সক্ষমতা নিয়ে আছে। সংস্কার করার যে বলিষ্ঠ এবং সুস্পষ্ট পদক্ষেপের ঘাটতিটাই একটা এখন বড় বিষয় হিসেবে দাঁড়িয়ে গেছে, তাই না? সো এইখানে যে আপনি বললেন যে জাতীয় ঐক্যের যে ঘাটতিটা, সেটা এই যে ইন্টারিম গভর্নমেন্টের এখানে নিরপেক্ষ হওয়াটা খুব জরুরি। মানে তাদের যেটা বোঝাতে হবে, সবাইকে এক জায়গায় আনতে হবে যে আমার নির্বাচনও যেতে হবে, আমার বিচারও দরকার, সংস্কার দরকার। কিন্তু ইন্টারিম গভর্নমেন্টের যে বক্তব্য ইত্যাদি কিছু দেখি, অথবা এই যে ঐক্যমত প্রক্রিয়াটা, ঐক্যমত কমিশন একটা করা হয়েছে আবার, সেটার যে প্রক্রিয়াটা, এটা এক ধরনের কাগজে, এটা মনে হচ্ছে সময়ের অপচয় টাইপ একটা
বিষয় হয়েছে, এই যে সাংবিধানিক যে পদ্ধতিগত পরিবর্তন ইত্যাদি, এগুলো তো রাজনৈতিকভাবে অর্জন করতে হবে, রাজনৈতিকভাবে মতৈক্যটা তৈরি করতে হবে অ্যাকচুয়ালি। সো সেখানে আমাদের আমি যেটা দেখতে পাচ্ছি এখানে এই রাজনৈতিক মতৈক্য তৈরির যে দায়িত্ব, সেখানে এই যে অনেস্ট ব্রোকার বলে একটা শব্দ থাকা উচিত। হ্যাঁ, অনেস্ট ব্রোকার, এই অনেস্ট ব্রোকারের জায়গায় ইন্টারিম গভর্নমেন্ট নিজের অবস্থান কতটুকু সফলভাবে তুলে ধরতে পেরেছেন, সেটা একটা 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 বিষয় হিসাবে সামনে চলে আসছে আর কি। সো এখানে একই সাথে রাজনৈতিক দলগুলোকেও এই যে গণতান্ত্রিক যে চর্চা, আমাদের যে এগুলোর যে ঘাটতিগুলো এবং তাদের নিজেদের কর্মী বাহিনীর যে ব্যবহারিক বিষয়গুলো, যেটা জনমনে বিরূপ ধারণা তৈরি করতে পারে, সেগুলো ঠিক করাও কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আরেকটা হচ্ছে অনেস্ট ব্রোকার হতে হলে রাজনৈতিক মতৈক্য তৈরির যে প্রক্রিয়াটা, সেটা খুবই এক ধরনের কেতাবি আমলাতান্ত্রিক মডেলে হয়েছে এবং এগুলো যারা নেতৃত্ব দিচ্ছেন তারা কিন্তু একাডেমিক জগৎ থেকে এসছেন এবং তারা এবং আমরা আশা করছি তারা কিছু সমাধান নিয়ে আসতে পারবেন। কিন্তু বিষয়টা হয়ে গেছে একটা কেতাবি আমলাতান্ত্রিক প্রক্রিয়া, যেখানে উদ্দেশ্য হচ্ছে রাজনৈতিক মতৈক্য তৈরি করা। সেটা কিন্তু প্রক্রিয়াটা একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি সমৃদ্ধ একটা প্রক্রিয়া দরকার ছিল। সেখানে খুবই কেতাবি এবং আমলাতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে এটা পড়ে গেছে। তো সেখানেও একটা কিছুটা সংশয় তো অবশ্যই তৈরি হয়েছে। সো এখন আমার মূল বিষয় হচ্ছে যে এই সরকার এই বিচার সব সম্পন্ন করে যাবে এটা কেউ এক্সপেক্ট করে না বা আশাও করে না, কিন্তু একটা সুষ্ঠু প্রক্রিয়ার সূচনা করতে হবে এবং কিছু উল্লেখযোগ্য অগ্রগতিও করা প্রয়োজন, এটা দৃশ্যমান, এবং সেখানে ডিউ প্রসেসটা খুবই জরুরি। এখানে তো আমরা দেখছি যে আবারও সেই যে অনেকগুলো দেখা যাচ্ছে না, যে গায়েবী মামলা, গায়েবী মামলার যে সংস্কৃতিটা, এটা তো এখনও দেখি চলমান। তো এটা কিভাবে সেইখানে আপনার আস্থার জায়গা তৈরি করবে? এখানে আমাদের এবং এই গায়েবী মামলার মাধ্যমে দুর্নীতির একটা বিস্তারের সুযোগ থাকে। তো বিচারগুলো তারা সুষ্ঠুভাবে শুরু করার চেষ্টা করছে, আশা করি এখানে অগ্রগতি হবে। কিন্তু আপনি যেটা বললেন যে বিচার এরা চলে গেলে তারপরে, কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যাদের বিচার হচ্ছে তারা কিন্তু হচ্ছে ওই যে পতিত সরকারের সদস্যরা এখানে মেইন। তো তারা এই গণতান্ত্রিক উত্তরণের ফলে তারা আবার ঠিক ক্ষমতার মধ্যে আসছে তা তো না। সো এটার পরিবর্তন হওয়ার বিষয়টা অত সুস্পষ্ট নয়। সো আমি এখানে বিচারের যে বিষয়টা বুঝি যে এই সময়কালে, যেমন বিচার তো একটা হচ্ছে নিয়তের বিষয়, একটা হচ্ছে যে প্রক্রিয়ার বিষয়, আরেকটা হচ্ছে দক্ষতার বিষয়। এই যে নিয়ত, প্রক্রিয়া এবং দক্ষতা, তিনটা মিলিয়ে কিন্তু বিচার, সুষ্ঠু বিচার নিশ্চিত হয়। এখানে নিয়তটা বুঝলাম, ঠিক আছে, ওনারা করতে চাচ্ছেন, কিন্তু প্রক্রিয়াগত অনেক ধরনের, যেমন সময় মতো যেটাকে বলে এভিডেন্স করা, সংরক্ষণ, এগুলোর একটা নজর দিতে হবে। আর বিশেষ করে যে দক্ষতার জায়গাটা, সেই জায়গাটাও আমাদের দেখতে হবে। তো এটা একটা তো চলমান প্রক্রিয়া, এটা আমরা দেখার বিষয় আছে, কিন্তু এটা সমাপ্ত করে যেতে হবে, এটা একটা অযৌক্তিক হয়তো চাহিদা। কিন্তু সুষ্ঠু এবং সুস্পষ্টভাবে প্রক্রিয়াটা চালু করে এটার মধ্যে এক ধরনের গতি তৈরি করাটাই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার থেকে আমাদের চাহিদা। তো ফ্যাসিবাদ ফিরে আসার যে আশঙ্কা, তাহলে ফ্যাসিবাদের মূল খুঁটিগুলোকে আমাদেরকে করতে হবে। ফ্যাসিবাদের মূল খুঁটিগুলো কি? একটা হচ্ছে যে যেইভাবে অতি ক্ষমতায়িত একজন প্রধানমন্ত্রী, সেটা ফ্যাসিবাদের একটা দিক। আমলাতন্ত্র এবং আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে চেইন অফ কমান্ড সব ভেঙে দেওয়া, সেখানে মেধার লালনটাকে অনুপস্থিত করে ফেলা, সেখানে গোষ্ঠীতন্ত্রকে জোরালোভাবে চালু করা,
এগুলো কিন্তু খুঁটি। আরও দুটো খুঁটি আছে। একটা খুঁটি হচ্ছে অতি ক্ষমতায়িত প্রধানমন্ত্রী যেমন আছে, আবার অতি ক্ষমতায়িত 300 এমপিও আছে। এই যে এমপি রাজ, অতি ক্ষমতায়িত প্রধানমন্ত্রীর তো কেন্দ্রে বসে করছেন, এলাকায় এলাকায় কিন্তু এমপি রাজের একটা বিষয় আছে, এটারও সমাধান অবসান দরকার। এবার আরেকটা বিষয় হচ্ছে যে এই স্বৈরতন্ত্রের আরেকটা খুঁটি হচ্ছে স্থানীয় সরকারকে দুর্বল করে ফেলা, যাতে করে ওরা আলাদাভাবে কোনো মানুষের যে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা সেগুলোকে কিছুটা ধারণ করে কাজ করতে না পারে। এখন দুঃখজনকভাবে এই যে গণ অভ্যুত্থানের পরবর্তী সময়ে এই যে সংস্কার বিষয়ক যে আলোচনাগুলো রাষ্ট্রের মধ্যে এমনকি নাগরিক সমাজের মধ্যে হচ্ছে, সেখানে ওই একটি খুঁটিকেই নিয়েই সব মনোযোগের মধ্যে। ওই যে অতি ক্ষমতায়িত প্রধানমন্ত্রী, আরগুলো কিন্তু আলোচনার মধ্যে নাই। এমপি রাজ নাই, এই যে আইনশৃঙ্খলা এবং আমলাতন্ত্রের মধ্যে যে কমান্ড স্ট্রাকচার ভেঙে দিয়ে গোষ্ঠীতন্ত্র এবং মেধার অবমূল্যায়ন, এগুলো কিন্তু আলোচনার মধ্যে নাই। স্থানীয় সরকার দুর্বল করে ফেলা, এটাও কিন্তু আলোচনার মধ্যে নাই। সো আমরা যেটা দেখতে পাচ্ছি, আমরাই তো এই যে ফ্যাসিবাদ, আপনি যেটা বললেন যে এটা ফিরে আসার, তাহলে আমাদেরকে যদি একটা করতে হয় এটার ব্যাপারে, যে আমাদের ওই খুঁটিগুলো কিন্তু আমরা তো আলোচনাই করি নাই। আমরা তো একটা নিয়ে পড়ে আছি, ওই অতি ক্ষমতায়িত প্রধানমন্ত্রীর পদটা, ওইটা নিয়েই কিন্তু পড়ে আছি শুধু, অন্যগুলো নিয়ে আলোচনা নাই। অন্যগুলোতে কিন্তু এক ধরনের কিছু পদক্ষেপ নিয়ে পরিবর্তনও করে ফেলা যেত অনেক কিছু, বাস্তবতা। তো আমাদের যে ফ্যাসিবাদ প্রত্যাবর্তনের যে আশঙ্কার কথা বলা হয়, এটা এক ধরনের আবার কি বলা যায় যে এই আশঙ্কাটা এমনভাবে উত্তারিত হচ্ছে, এটার বিশ্লেষণের বিষয়টা কম, দুর্বল বিশ্লেষণের ভিত্তিতে। এই যে খুঁটিগুলো, অন্য খুঁটিগুলো যে খুব শক্তিশালীভাবে হ্যান্ডেল করা দরকার ছিল, সেখানে আবার আমি ঘাটতি দেখতে পাচ্ছি। সো এখানে এই যে তোমার আরেকটা হচ্ছে যে ওই যে যারা অনুশোচনা এখনও করছে না, যে তাদের যে অস্থিতিশীল করার যে কোনো প্রচেষ্টাগুলোর দিকে আবার সজাগ দৃষ্টি রাখা দরকার। কিন্তু সেখানেও কিন্তু জাতীয় ঐক্যটা খুবই জরুরি। সেখানে দুর্বল হলে ওই বিষয়গুলো আরেকটু দানা বাঁধতে পারে। কোনো একটা গ্রুপ এটা বিতর্ক করতে পারে, কোনো তাত্ত্বিক এই বিতর্ক করতেই পারে, কিন্তু এইটা গণমানুষের আকাঙ্ক্ষার প্রতিফলন। আমরা এটা সেই জুলাই অগাস্টেও দেখি নাই, এগুলো হচ্ছে পরবর্তীতে কিছু ক্ষুদ্র গোষ্ঠীর আলোচনার বিষয় অ্যাকচুয়ালি। সুতরাং এটা নিয়ে আমাদের এটাকে খুব বেশি করার, বরঞ্চ আমি দেখব যে তাদের এই যে বক্তব্যটা আসছে এটা কিন্তু তারা ওই যে স্বৈরতন্ত্রের মূল খুঁটির বিষয়টাই বুঝে নাই। কারণ সংবিধানের এই বিষয়টার একটা আংশিক, আমি বলবো সংবিধান সংক্রান্ত একটা অসম্পূর্ণ বিশ্লেষণ এবং ধারণার মধ্যেই এই আলোচনাগুলো হচ্ছে। এই যে মুজিববাদ সংবিধান বলে তো কোনো সংবিধান অ্যাজ সাচ নেই। আমাদের মূল বিষয় হচ্ছে স্বৈরতান্ত্রিক ব্যবস্থার যে মূল স্তম্ভগুলো, মূল খুঁটিগুলো, সেগুলোকে অপসারণ করতে হবে। সেইভাবে কিন্তু আলোচনাটা হচ্ছে অর্থবহ আলোচনা। এই আলোচনা সংবিধান নিয়ে আলোচনা, এটা কিন্তু ওই সেই গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে এটা হচ্ছে যে আরোপিত একটা কোনো গ্রুপের, এই যে এনসিপি হতে পারে, কিছু তাত্ত্বিকরা তাদের নিজেদের বলয়ের মধ্যে প্রভাব তৈরির জন্য এগুলো নিয়ে আলোচনা করে, সেটা সেই পর্যায়ে এটা দেখা উচিত। এটা গণ অভ্যুত্থানের একটা বড় ধরনের আকাঙ্ক্ষার সাথে এটা সেই আকাঙ্ক্ষা হিসেবে প্রতিষ্ঠিত আসলে হয়নি। অর্থনীতি কেমন হওয়া উচিত, এটা নিয়ে সবাই মিলে প্রাইভেট সেক্টর চিন্তা করতে হবে, রাষ্ট্র চিন্তা করতে হবে, রাজনৈতিক দল সবার। সো এটা হচ্ছে যে এই যে আগামী কি সমাজ চাই, সেটা শুধু চাওয়ার মধ্যে রেখে দিলে হবে না। এটা কি সমাজ চাই সেটার রূপরেখা তৈরির কাজটাতেও আমাদের সক্রিয় হতে হবে, সেটা অর্জনের কাজেও আমাদের সক্রিয় হতে হবে। এই অর্জনের পথে অনেক ধরনের ঘাটতি, বাধা, আমরা এই যে আমাদের চিন্তার ঘাটতি, আমাদের
রাষ্ট্রীয় সক্ষমতার ঘাটতি, এই যে রাজনৈতিক দূরদর্শিতার ঘাটতি, অনেক কিছু দেখতে পাচ্ছি। কিন্তু এখানে আমার শেষ কথা হচ্ছে, এখানে একটাই মেসেজ, যে গণ অভ্যুত্থান এত বড় আত্মদানের মাধ্যমে এই পরিবর্তনটা আসলো, সেই মানুষ যে সাহস দেখিয়েছে, সেই পরিবর্তনের আকাঙ্ক্ষা নিজেদের মধ্যে ধারণ করেছে, এখন প্রয়োজন সেই পরিবর্তনটা অর্জনের জন্য সার্বিকভাবে আবারও সক্রিয় হওয়া। এই যে যেমন আমরা একটা ইন্টারিম গভর্নমেন্টের উপর সব দায়িত্ব দিয়ে তারা কি করছে, এগুলো অবশ্যই তাদের দায়িত্ব, তাদের পালন করতে হবে। রাজনৈতিক দলগুলোর উপরও আমাদের সেই হিসাবে চাপ তৈরি করতে হবে। তো এই যে নাগরিক আলোচনা বলি, বা আমাদের সমাজের সর্বস্তরে এই আলোচনা, এই সক্রিয় আলোচনা, সক্রিয় উদ্যোগ এবং পদক্ষেপ, এগুলো খুবই খুবই জরুরি। একই সাথে যারা এই মুহূর্তে রাষ্ট্রীয় দায়িত্বে বা রাজনৈতিক নেতৃত্বের জায়গায় আছেন, তাদের কিন্তু মানুষের মনের কথাটা বুঝার চেষ্টা করা দরকার। অনেক সময় আমার মনে হচ্ছে তারা মানুষের মনের কথাটা শুনতেও পারছেন না, বুঝার চেষ্টাও করছেন না, মানুষকে গণনার মধ্যেই রাখছেন না। তারা তাদের কিছু ফর্মুলা অনুযায়ী পরিবর্তন ইত্যাদিগুলোই কথা বলছে অ্যাকচুয়ালি। সো যারা বিশেষ করে দায়িত্বে আছে, নেতৃত্বে আছে, তাদের, এবং সেটা সামাজিক নেতৃত্ব হোক, রাজনৈতিক নেতৃত্ব হোক, রাষ্ট্রীয় নেতৃত্ব হোক, মানুষের মনের কথাটা বুঝতে চেষ্টা করা উচিত, শোনার চেষ্টা করা উচিত, এবং তার ভিত্তিতেই কিন্তু দিক নির্দেশনা পাওয়া যাবে, কোথায় ঘাটতি হচ্ছে, কোথায় আরও নজর দেওয়া দরকার, এবং কোথায় আরও জোরালোভাবে পদক্ষেপ নেওয়া দরকার।